আসলে গরুগুলোই হচ্ছে আমার জন্য একটা ডক্টর, কারণ গরু বিভিন্ন প্রবলেম পড়তেছে, আমি সেগুলো নিয়ে কাজ করতেছি। 22টা গাভীর মধ্যে আমার এখন 12টা দুধের গরু প্রোডাকশন আছে। 12টা গাভী থেকে আমি 230 লিটার দুধ পাচ্ছি। মাশাআল্লাহ। 230 লিটার দুধ সেল করে আমি আমার খাবার খরচ প্লাস আমার লেবার খরচ, আমার ইলেকট্রিসিটি, আদার যত খরচ আছে করে আমি দুধ থেকে আলহামদুলিল্লাহ আমি প্রফিট করতেছি। তবে এটা অনেক বছরে সাধনা করে আমি এই পর্যায়ে আছি। আমি প্রথম 7-8 বছর আমি কমপ্লিটলি খামারে বুত্তুকি দিছি, লস দিছি, বিভিন্ন প্রবলেমে পড়ছি, ওইগুলো কভার করে এখন আলহামদুলিল্লাহ আমি এই অবস্থানে আসছি। এমন দিনও গেছে আমার অফিসের স্যালারি পাইছি, সেই স্যালারি দিয়ে আমি আমার খামারের লোকদের আমি বেতন দিছি। আমার খামারে 40টা গরু ছিল, বাছুর টাছুর মিলে 40টা গরু এফেক্টেড হয়েছে এফএমডিতে, এবং যার কারণে আমার প্রায় 200 প্লাস দুধ ছিল। 200 দুধ থেকে আমার অনলি 70 লিটার দুধে চলে আসছে। চলে আসছে। আমি বিশ্বাস করি যে যারা বাছুর বিক্রি করে খামার বছর শেষে একটা প্রফিট করবে, ওরা খামারে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ। আমাদের মধ্যে একটা এম থাকতে হবে, আমি মিল্ক বিক্রি করে আমি খামার থেকে প্রতি মাসে আমার একটা আর্ন করতে হবে। মামুন ভাই, জায়গাটি কি লিজে নেয়া নাকি নিজস্ব? এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তিতে পাওয়া। আমার বাবা আমাদের জন্য এই জায়গাটা খরিদ করছিল, সেই জায়গার উপর আমি খামারটা প্রতিষ্ঠিত করছি আর কি। কতখানি জায়গা হবে এটা টোটাল আমার 20 শতক জায়গার উপর খামারটা প্রতিষ্ঠিত। এমনিতে গাভী কতগুলো আছে? আমার গাভী আছে আলহামদুলিল্লাহ এখন 22টার মতো গাভী আছে, এবং আরও 6টার মতো বকনা আছে, যেগুলো কিছু প্রেগনেন্সি হয়েছে, কিছু হয় নাই। এবং আমার বাছুর আছে 60টার মতো, যেগুলোর বয়স 1 থেকে 4 মাসের মধ্যে। আবার আমার খামার থেকে কিছু আমি মোটা তাজার জন্য 4-5টা গরু বড় করতেছি, যেগুলো আমার খামার এখন সব মিলে আমার এখন 40টার মতো গরু বাছুর আছে। আর দর্শক, এই মুহূর্তে আমি আছি আল সাফা ডেইরি ফার্মে। এই ফার্মটি অবস্থিত চট্টগ্রাম চন্দনাইশ জোয়ারাতে। প্রায় 11 বছর আমাদের মামুন ভাই এই সেক্টরে কাটিয়ে দিয়েছেন। অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক লস দেখেছে। লাভে আছে কিনা সেটা তো আমরা কথা শুনতেই বুঝতে পারবো। একটু শুনতে চাই মামুন ভাই, আপনি তো আসলেন, আসার পরে এই সেক্টরে আমি কাউকে খুব কষ্টে না পড়লে যেতে দেখিনি। যারা চালাতে পেরেছে তারা কিন্তু একদম শেষ পর্যন্ত চালিয়ে গেছে। যাদের কোনো পথ ছিল না তারাই কিন্তু ফিরে গেছে। আপনি তো এলেন, আপনার পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি তো এই খামারের পাশাপাশি আমার তো আরেকটা জব আছে। বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান একাকান গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করি, যার কারণে গিয়ে আমি ওখান থেকে সাপোর্টটা খামারে দিতে পারছি বিদায় আমি খামারটাতে একটা লং টাইম মোটামুটি একটা স্টেবিলিটি খামারে অবস্থান করতে পারছি। আলহামদুলিল্লাহ, এত বছর পর এসে আমার খামার এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার খামার এখন আলহামদুলিল্লাহ প্রফিটে আছে, আমি সেটা বলতে পারি। এবং আমারও অনেক বছর আমি খামারের মধ্যে অনেক লস গেছে, অনেক বুত্তুকে দিছি, দিয়ে খামারটা এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখন ভালো অবস্থানে আছি। এই জায়গাটি আমরা শুনবো যে লসের কথা বলছিলেন, ঠিক কোথায় কোথায় কি কি কারণে লসে পড়তে হয়েছিল? লসে পড়তে হয়েছে খামার সম্পর্কে আমার প্রাথমিক দিকে অনেক কিছু অনভিজ্ঞ ছিলাম। আমি খামারের ম্যানেজমেন্ট সম্পর্কে অনভিজ্ঞ ছিলাম। আবার খামারের যে ফুড ম্যানেজমেন্টটা আমি ভালোভাবে জানতাম না। আসলে গরুগুলোই হচ্ছে আমার জন্য একটা ডক্টর, কারণ গরু বিভিন্ন প্রবলেম পড়তেছে, আমি সেগুলো নিয়ে কাজ করতেছি, সেগুলো নিয়ে শিখতেছি। এক একটা প্রবলেম যখন পড়ি তখন সেটার উপর আমি অ্যানালাইসিস করতেছি। এইভাবে করে করে খামারটা আমি মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে আসছি। আমার প্রথম দিকে গরুকে কিভাবে রেশনটা ফর্মুলেট করতে হবে, এটার এনার্জি কী হবে, ড্রাই ম্যাটার কী হবে, এটার ক্রোড প্রোটিন কী হবে, এই জিনিসগুলো সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না, যেগুলো পরে আস্তে আস্তে আমরা অভিজ্ঞ বিভিন্ন খামারের সাথে বিভিন্ন ডক্টরের সাথে আলোচনা করে আমরা জিনিসগুলো সম্পর্কে জেনে খামারে যখন রেশন ফর্মুলেশন ঠিক করছি। এরপরে আছে আমার জেনেটিক নিয়ে, জেনেটিকের মধ্যে আমরা তখন বিভিন্ন ক্রসবুল ইউজ করছি। দেখা যাচ্ছে আমার 5-6টা গাভী আমি তুলছি, হয়তো এখানে দেখা যাচ্ছে আমি 1টা বা 2টা থেকে আমি
হয়তো আমার কাঙ্ক্ষিত প্রোডাকশন পাইছি। ফার্স্ট ল্যাকটেশনে 18-20 লিটার সর্বোচ্চ, এরকম 10টা বাচ্চার মধ্যে 2টা পাইছি। আমি কি করছি, ওই 10টার মধ্যে 2টা রাখছি, বাকি 8টা আমি সেল করে দিছি। এরকম করে আমার খামার এই যে খাবার রেশন চেঞ্জ করে সব কিছু করে আলহামদুলিল্লাহ এখন আমি খামারে ভালো অবস্থানে আছি বলে আমি বলতে পারতেছি। এখন আমার আলহামদুলিল্লাহ আমার খামারে এখন 22টা গাভীর মধ্যে আমার এখন 12টা দুধের গরু প্রোডাকশন আছে। 12টা গাভী থেকে আমি 230 লিটার দুধ পাচ্ছি। মাশাআল্লাহ। 230 লিটার দুধ সেল করে আমি আমার খাবার খরচ প্লাস আমার লেবার খরচ, আমার ইলেকট্রিসিটি, আদার যত খরচ আছে করে আমি দুধ থেকে আলহামদুলিল্লাহ আমি প্রফিট করতেছি। তবে এটা অনেক বছরে সাধনা করে আমি এই পর্যায়ে আছি। আমি প্রথম 7-8 বছর আমি কমপ্লিটলি খামারে বুত্তুকি দিছি, লস দিছি, বিভিন্ন প্রবলেমে পড়ছি, ওইগুলো কাভার করে এখন আলহামদুলিল্লাহ আমি এই অবস্থানে আসছি। খুব সুন্দর বলেছেন। আমি এই জায়গাতেই আসতে চেয়েছিলাম যে আপনি বলছেন যে আমি এখন লাভে আছি, এখন বলছেন কিন্তু যে আমার এই খামারে প্রোডাকশন খরচ এত হচ্ছে, এই খরচ মিটিয়ে দিয়ে আমার কিছুটা প্রফিট বের হচ্ছে। কিন্তু একটা সময় আপনি লম্বা সময় ধরে কিন্তু লস দিয়ে 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 তারপর এখানে এসেছেন। এই লসটা তখন কিভাবে পোষাতেন, মানে এতটা সময় কিভাবে বয়ে নিয়ে আসলেন এই খামার? বয়ে নিয়ে আসতে বলতে ওই যে আপনাকে বলছি আমার খামারের পাশাপাশি আমার আরেকটা জব থাকার কারণে এমন দিনও গেছে আমার অফিসের স্যালারি পাইছি, সেই স্যালারি দিয়ে আমি আমার খামারের লোকদের আমি বেতন দিছি, আমার নিজের স্যালারি দিয়ে খামারের ছেলেদের বেতন দিছি, দিয়ে ওইভাবে করে খামারটাকে আমি টিকায় রাখছি। এক সময় আমার দুধের গরু ছিল 8 লিটার 10 লিটার দুধ পাইতাম, ওইরকম দুধের গাভী ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি জেনেটিক নিয়েও কাজ করতেছি। আমার খামারে গরুগুলো যেগুলো কম প্রোডাকশনের গরুগুলো আমি কার্লিং করে ফেলছি, করে এখন যে ভালো গাভীগুলো রেখে এবং জেনেটিকটা ডেভেলপ করে করে এখন আলহামদুলিল্লাহ আমার খামারে 20-22টা গাভীর মধ্যে 20 লিটার নিচে কোনো গাভী নাই, সবগুলো 20+ এবং কয়েকটা গাভী অলরেডি 30+ দুধের গাভী। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে সার্ভাইভ করতেছি। দুধ কত করে বিক্রি করছেন, কোথায় বিক্রি করছেন? মিষ্টির দোকানে বিক্রি করে, আর কিছু লোকাল এরিয়ায় খুচরা দুধ বিক্রি করে। বাইরে যেগুলো দুধ আমরা খুচরা বিক্রি পাইকারি মিষ্টির দোকানে দিয়ে এগুলো 65 থেকে 70 টাকার মধ্যে সেল করে, এবং যেগুলো আমরা খুচরা খামারে বিক্রি করি সেটা 90 টাকা করে বিক্রি করি। ডেইরি খামারে বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পার্ট, অংশ। সেখানে কোনো রকমের অসচেতন হওয়া যাবে না, সেটাও বুঝলেন অনেকটা বছর পরে। এই জায়গায় আমি আসছি আবার, কিন্তু যদি আমি একটু বলি যে আমরা চিরকালই প্রাণী সম্পদ কর্মকর্তারা এখনও বলেন যে আমরা যদি হাইয়েস্টও চিন্তা করি 75% থাকবে ফ্রিজিয়ান, তার সাথে 25% থাকতে পারে দেশীয়। এইভাবেই কিন্তু ক্রসের মাধ্যমে আমাদের এই ডেইরি খামারগুলো গড়ে উঠেছে। সেখান থেকে কিন্তু আপনি আস্তে আস্তে সরে আসলেন, সেটাই কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার কথা। এই যে সরে আসা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো তাহলে পলিসি ফলো করছেন না, ওটা থেকে বাইরে চলে আসলেন, কেন আপনাকে আসতে হলো সেটাও আপনার কথা থেকে একটু উঠে এসেছে, কিন্তু তারপর আমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। হ্যাঁ, আমি একটা জিনিস, আমি একটা শিক্ষিত ছেলে, আমি বই পুস্তকও পড়ছি এবং আমি প্র্যাকটিক্যাল এখন খামার করতেছি। আমার গরু কি চায়, আমার গরু কি দিবে, সেটা আমি খামার করতেছি, আমি বুঝতেছি, সেটা হয়তো অন্য কেউ নাও বুঝতে পারে। এই যে জেনেটিক নিয়ে আমি কাজ করতেছি এখন আলহামদুলিল্লাহ, আমি যেমন কি ভালো ফিউর ব্রিডের সিমেন ইউজ করতেছি। এখন খামারে যেগুলো প্রোডাকশানে আসতেছে আলহামদুলিল্লাহ এগুলো ফার্স্ট ল্যাকটেশন আমার 25-30 লিটার পর্যন্ত চলে আসতেছে। কিন্তু আগে ক্রসবুল, যেটা আপনাকে বলছি, আগে ক্রসবুল ইউজ করছি, হয়তো আমার 10টা গাভী উঠছে, 10টা থেকে আমি সিলেক্টিভ করে আমাকে 2টার গাভী রাখতে হয়েছে, বাকি 8টা কিন্তু মার্কেটে কষের কাছে সেল করতে হয়েছে। দুধের পরিমাণটা তো এইভাবে আপনি বাড়াতে পারলেন, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কি কন্ট্রোলে রাখতে পারলেন? এই গাভীগুলোকে কি সুস্থ রাখতে পারছেন? হ্যাঁ, এটা বলি। সেই জায়গায় কি খরচ বেড়ে যাচ্ছে না? সেটা জানতে আলহামদুলিল্লাহ, যে খরচের কথা আপনি বললেন, খামারে যদি গাভীকে যদি আপনি প্রপার নিউট্রিশন, মেইন কিন্তু ফুড খাবারটা যদি আপনি প্রপারলি দিতে পারেন, গাভী যদি আপনি ঠিকমতো ওই যে ড্রাই ফিড ম্যানেজমেন্ট বাচ্চা দেওয়ার পর এই ম্যানেজমেন্টগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, আপনার খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা মিনিমাম 70% কমে যাবে। বেশিরভাগ গরু কি হয়,
বাচ্চা দেওয়ার পরে গরু অসুস্থ হয়ে যায়, গরু প্রবলেম হয়, আপনার প্লেসেন্টা পড়ে না গরুতে, তারপরে কিটোসিস রোগ হয়। এই জিনিসগুলো কেন হয়? কারণ একটা গরুর প্রপারলি ম্যানেজমেন্টটা হয় না, গরুর প্রপারলি খাবারটা দেওয়া হয় না, ওই যে নিউট্রিশনের জিনিসটা অনেকে বুঝে না, ঘাটতিটা থেকে যায়, যার কারণে গিয়ে গরুগুলো কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি এই গত কয়েক বছর ধরে আমার ওই ধরনের প্রবলেমগুলো থেকে আমি হচ্ছে না। রিসেন্টলি আমি একটা প্রবলেমে পড়ছি। আমি আমার 11 বছর লাইফে, খামার লাইফে আমি এরকম এফএমডি আক্রান্ত হওয়ার ঘটনা আমি কখনো দেখিনি। আগেও 2-1 হয়েছে, তবে এরকম আক্রান্ত হওয়ার ঘটনা দেখি নাই। এই যে রোগগুলো, যে ভেরিয়েন্টগুলো যে চেঞ্জ হচ্ছে, নিত্য নতুন রোগের যে ধরনগুলো চেঞ্জ হচ্ছে, এটা সবাইকে সচেতন হইতে হবে। যেমন কি আমার এই এফএমডি গরু আগেও কোরা রোগ হয়েছে, হয়তো 2-4-5টা হয়েছে, চলে গেছে, কিন্তু রিসেন্টলি আমার যে এফএমডিটা হয়েছে, আমি গভর্নমেন্টের ভ্যাকসিন ইউজ করার পর এটা আমার হয়তো সেটা প্রপার মেনটেন হয় নাই, যার কারণে ভ্যাকসিনের কোনো আমি করতেছি না, হয়তো ভ্যাকসিনটা ঠিকমতো ফ্রিজ আপ হয় না, বা যে কোনো কারণে গিয়ে ভ্যাকসিনটা ফল কারণে আমার খামারে 40টা গরু ছিল, বাছুর টাছুর মিলে 40টা গরু এফেক্টেড হয়েছে এফএমডিতে, এবং যার কারণে আমার প্রায় 200+ দুধ ছিল, 200 দুধ থেকে আমার অনলি 70 লিটার দুধে চলে আসছে, এবং আমার 3টা বাছুর মারা গেছে এফএমডিতে। এরপরে সেই আগের প্রোডাকশনে নিয়ে আসতে অনেকটা সময় গেছে, আমার অনেক টাকা গেছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি 2-3 মাসের মাথায় সেটা মোটামুটি একটা অবস্থানে, আগের অবস্থানে চলে আসছে, কিন্তু আমার অনেক টাকা ওখানে আমার লস হয়ে গেছে। লস হইলেও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে, কিন্তু এখন আমি চেষ্টা করব আমার প্রপারলি আমার যেন ভ্যাকসিনেশনটা প্রপার জায়গা থেকে এনে প্রপার এখানে একটা আমি সবাই খামারিদের উদ্দেশ্য বলতে চাই, শুধু ভ্যাকসিন দিলে হবে না, ভ্যাকসিনটা যে ঠিকমতো ফ্রিজ আপ হচ্ছে কিনা, এটার গুণগত মান ঠিক আছে কিনা, সেটাও আমাদেরকে এনশিওর করতে হবে। এখন খামারে একটি গাভীর পেছনে কত টাকা খরচ পড়ছে? 20+ দুধের গরুকে যদি আমি 10 লিটার একটা দানাদার খাবার দিই, 10 লিটারে আমার ধরেন 700 টাকার মতন খরচ আছে, আমার লেবার আছে, তারপরে রাফেস আছে, অন্যান্য সব মিলে ধরেন আমার আরও 100 টাকার মতো আমার খরচ। ধরেন আমার একটা গাভীর পিছনে দৈনিক 500 টাকা 600 টাকার মতো খরচ হয়। তো আলহামদুলিল্লাহ আমার একটা গাভীতে যদি 20+ দুধ পাই, আমার প্রায় এখন 60, 65, 70 টাকা দুধের লিটার, সে বিষয়ে আমার 1400 বা 1200 থেকে 1400 টাকা আমার আর্ন হয়। আচ্ছা মামুন ভাই, অনেক খামারে গেলে বলে যে আমার দুধ থেকে তেমন কোনো লাভ থাকছে না, আমি বছরে বাছুর বিক্রি করেই যা থাকে সেটাই হচ্ছে আমার খামারের প্রফিট। এখন আপনি আমাকে এটা একটু বলেন না, আপনি এটিকে কিভাবে দেখেন? একটি ডেইরি খামারে মানে একটা গাভী, আমার গাভীর থেকে দুধে আমার লাভ থাকবে না, আমাকে বছর শেষে বাছুরের অপেক্ষায় থাকতে হবে, এবং বাছুরটাই আমার জীবনের সব কিছু। অবশ্যই আপনার ভবিষ্যতে এই বাছুর, কিন্তু সেটা বিক্রি করে আমার খামারের খরচ এবং আমাকে প্রফিট রাখতে হবে, এটাকে আপনি কিভাবে দেখেন? যারা, আমি বিশ্বাস করি যে যারা বাছুর বিক্রি করে খামার বছর শেষে একটা প্রফিট করবে, ওরা খামারে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ। আমাদের মধ্যে একটা এম থাকতে হবে, আমি মিল্ক বিক্রি করে আমি খামার থেকে প্রতি মাসে আমার একটা আর্ন করতে হবে। তখন হয় কি, আমি যদি ধরেন 12 মাসের মধ্যে যদি আমি 6-7 মাসও যদি দুধ বিক্রি করে যদি আমি দুধে যদি প্রফিটটা নিতে পারি, তাহলে আর যদি 4 মাস যদি আমার যদি ব্রেক ইভেন পয়েন্টের নিচেও যদি আমার চলে যায়, তাহলে আপনি যে প্রফিটটা করছেন সেটা দিয়ে আপনি ওই 4 মাস বা 5 মাসটা আপনি কাভার করতে পারবেন। তখন আপনি বছর শেষে যে বাছুরগুলো পাবেন আপনি 100% আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি দুধ বিক্রি করে কোনো রকমের ব্রেক ইভেন পয়েন্টে থাকবো, তখন দেখা যাচ্ছে আপনি 5 মাস ব্রেক ইভেন পয়েন্টে থাকলেন, 6 মাস থাকলেন, আর 6 মাস দেখছে আপনি লসে চলে গেলেন। অধিকাংশ খামারি করে কি, পরে বাছুর বিক্রি করে খামারে সেটা ইনভেস্ট করে লসটা কাভার করে, তখন দেখা যাচ্ছে বছর শেষে তার আসলে কিছুই থাকে না। যেমন কি আমার এই গাভীর পিছনে আমার 12টা প্রোডাকশন আছে, কিন্তু ওই 12টার পিছনে আমাকে আরো 20টা গাভীকে সাথে পালতে হচ্ছে, তখন কিন্তু আপনাকে ওইটা সহ আপনাকে কাভারে নিতে হবে। সুতরাং সেগুলো সহ আপনি সার্ভাইভ করে মাস শেষে হয়তো আপনার কিছু টাকা প্রফিট থাকবে, বা কিছু ওই প্রফিটটা দিয়ে আপনি যদি চালাই নিতে পারেন, বছর শেষে আপনি একটা ভালো খামার থেকে গেইন করতে পারবেন, যেটা বাছুর বিক্রি করে, যেগুলো সার বাছুর হয় বা এগুলো থেকে বিক্রি করে আপনি একটা ভালো গেইন করতে পারবেন। আর এটা খামারটা শুধু খামার না,
এটাকে আপনি একটা আবাদত হিসেবে নিতে হবে। আল্লাহ রসুল খামার এই যে গরু মেষ পালছে, আল্লাহ রসুল যখন মেহরাজে গেছিল আল্লাহ রসুলকে তখন কি করছিল, 3টা জিনিস দিছিল। আল্লাহ রসুল সেখান থেকে দুধটাকে বেছে নিয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে বেছে, তার মানে দুধের মধ্যে ওইরকম জিনিস আছে যেটার মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা গুণ দিছে। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যেটা দুধের মধ্যে যে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেল আছে অন্য কোনো খাবারের মধ্যে নাই। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে সেই হিসেবে আমরা দুধের ন্যায্য দামটা আমরা এই পাচ্ছি না। জায়গায় আমি আসতে চাচ্ছিলাম যে অনেক জায়গায় এই মুহূর্তে আমাদের কথা শুনতে শুনতে বলবেন যে আপা আপনারা যে দুধের উৎপাদনের কথা বলছেন, আমরা তো উৎপাদন করি, উৎপাদন অনুযায়ী তো আমরা সেই মূল্যটাও পাই না। আমার খামারে যে খরচ হচ্ছে, আমাকে কোথাও 55 টাকায় বিক্রি করতে হচ্ছে দুধ, 55 টাকায় বিক্রি করতে হচ্ছে, 60 টাকায় বিক্রি করতে হচ্ছে। আপনি এই মুহূর্তে বললেন আপনি বিক্রি করছেন লিটারে কত টাকা? 65-70 এরকম করতে, 65-70, কোথাও কোথাও 100 টাকাও শোনা যাচ্ছে। তো ওনারা কিন্তু এই যে যখন বাজার মূল্যটা, যখন ন্যায্য মূল্যটা যখন না পায়, তখন কিন্তু সেই জায়গায়ও একটু হতাশার জায়গা থেকে যায় খামারিদের জন্য, তাই না? জি। আচ্ছা, এবার আমরা একটু ভেতরের দিকে যেতে পারি, যদিও এটা একটু বন্দি অবস্থায় আছে, আমরা একটু ওই দিকটাতে যেতে পারি। চলে যান, একটু ভিতরে যাই। বাছুর এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়টা আছে বাছুর? আমার এখানে 6টা বাছুর। এগুলোর বয়স সবগুলো 1 থেকে 3 মাসের মধ্যে। আমার এখানে সবগুলো ইউএসএ বুলের সিমেন আছে আর ব্রাগের ইউএসএ সিমেন আছে, টোটাল মিলে 5টা। সবগুলো আমার মোটামুটি ইউএসএ সিমেনের বুল আমি এখন ইউজ করি আর কি। এগুলো আলহামদুলিল্লাহ আমার খামারে এখন বাছুরগুলো খুব সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে বড় হচ্ছে, খামারে কোনো প্রবলেম নেই। এখন বাছুর সুন্দর, আগে সুন্দর ছিল না। এখন বাছুর সুন্দর বলতে এরকম না। আমার আগে খামারে যেমন অনেকগুলো বাছুর হলে দেখা যাচ্ছে আমার নিউমোনিয়া হয়ে বিভিন্ন রকম প্রবলেম হয়ে মারা যেত, হয়তো আমি তখন বুঝতাম না। বাছুরের এখানে একটা জিনিস খামারের সবার উদ্দেশ্যে বলি, বাছুরকে একটা হাইলাইট করতে হবে যে বাছুর জন্মের পরে বাছুরের প্রতি একটা কেয়ার আলাদাভাবে নিতে হবে আমাদেরকে। এই যে বাছুরের নেভাল ইনফেকশনটা, তারপরে বাছুরের নিউমোনিয়া, তারপরে বাছুরকে যদি প্রপারলি আপনি যদি দুধ খাওয়ান, তাহলে একটা বাছুরকে কি পরিমাণ দুধ খাওয়াতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা করি কি, এখানে ধরেন আমাদের এমনি বাছুরের নিয়ম হচ্ছে একটা বাছুরের দৈহিক ওজনের 10% কি দিতে হয়, কিন্তু আমরা সেটা চেয়েও আমরা করি কি, আমরা আরেকটু বেশি দিই, যে কারণে বাছুর যেন দুর্বল না হয়, খারাপ না হয়। আলহামদুলিল্লাহ বাছুরের যে নেভাল হওয়ার পরে যদি বাছুরের নেভালে যদি আপনি পভিসেপ দেন, একটু কেয়ার করেন, তাহলে নেভাল ইনফেকশনটা হবে না। আপনি বাছুরকে যদি, আমরা তো আলাদাভাবে দুধ খাওয়াই, যার কারণে বাছুর সঠিক সময়ে দুধটা পায় এবং ডায়রিয়া থেকেও মোটামুটি ভালো থাকে। ডায়রিয়া না হলে, একটা বাছুর দুর্বল না হলে বাছুর কখনো মৃত্যু হবে না। বাছুরকে সবসময় সবল এবং সুন্দর থাকবে। জন্মের পরে কতদিন পর্যন্ত একটু মনে ভয় ভয় থাকে? 1-2 মাস তো এটা খুব রিস্কি জোন বলা যায়। 1-2 মাস পর থেকে এটার ইমিউনিটি সিস্টেম আর একটু ডেভেলপ হয়, তখন মোটামুটি রিস্ক জোনটা 50% কমে যায়। তো 2-3 মাস যাওয়ার পর আরও 20% কমে যায়। ওইভাবে বাছুরগুলো আস্তে আস্তে ভালোর দিকে চলে যায়। 3-4 মাস পর আলহামদুলিল্লাহ বাছুরের আর তেমন একটা প্রবলেম হয় না। এখন আলহামদুলিল্লাহ আমার খামারে বাছুরের তেমন একটা ডায়রিয়া হয় না, হয় মাঝে মাঝে যদি একটু কোনো প্রবলেম হয় তখন সেটা আমরা সমাধান করে ফেলতে পারি, এবং বাছুরটা যেন দুর্বল না হয় সেদিকে আমরা খেয়াল করি। এগুলো কিন্তু 100% সিমেনের বাছুর। এগুলো সব ইউএসএ, আমাদের গভর্নমেন্ট যে 10টা ইউএসএ থেকে বুল আনছে, ওই বুলের এখানে 3টা বুল, ওই বুলের চিমেন আছে, এই একটা আছে ব্রাগের। ইউএসএ গভর্নমেন্টের বুল আছে 4টা আর ব্রাগের আছে একটা। মেল কয়টা, ফিমেল কয়টা? এখানে ফিমেল হচ্ছে আমার 4টা আর মেল হচ্ছে 2টা। কেউ যদি চায় বিক্রি করবে না, আমরা বকনা বাচ্চাগুলো আসলে তো বুঝেন একজন খামারে হিসেবে, প্রতিষ্ঠিত খামারে হিসেবে বকনা বাচ্চাগুলো আমরা বিক্রি করি না। 7 বছর বারগুলো এগুলো তো সবার ভালো খামারে ভবিষ্যৎ, এগুলো নিয়েই আপনার পরবর্তী পরিকল্পনা, সেটা আরো 2 মাস পরে গিয়ে মনে হয় এটা সুন্দর সেট হবে না? আলহামদুলিল্লাহ আমি এখন গত 2-1 বছর থেকে চেষ্টা করতেছি আমরা বাইরে থেকে গরু না করে আমার খামার থেকে গরু। এখন আমার খামারে 80-90% খামার আমার নিজের ঘরের গরু। আচ্ছা, সবগুলো বাইরে থেকে গরুগুলো কিনলে একটু প্রবলেম হয়, যার কারণে আমরা বাইরে থেকে গরু কিনি না। সমস্যা হয় যে এফএমডি আক্রান্ত হয়,
বিভিন্ন রকম ভাইরাস সমস্যা হয়, যার কারণে আমরা বাইরে থেকে গরু চেষ্টা করি যে না কিনতে। আমার নিজের গরুর যেটাতে উঠতে এটার ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, এটার গ্রোথ ভালো থাকে, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। কারণ আমরা সব কিছু প্রপার টাইমে ভ্যাকসিনেশন করি, প্রপার টাইমে সব কিছু করি, যার কারণে আমাদের বাছুরগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকে এবং গাভী হয়েও ভালো দুধ প্রডিউস করে। মানে 11 বছর পরেও এসে আপনি যদি বাইরে থেকে বাছুর বা বকনা কিনে নিয়ে আসেন তাহলে তো খামারই করা উচিত না? জি জি জি। দুই একটা অতিরিক্ত ভালো সেইটা আলাদা ব্যাপার। অতিরিক্ত ভালো না, অনেক সময় দেখা যায় কি আপনার ব্রেক ইভেন পয়েন্ট থেকে যখন আপনার মিল প্রডিউস কমে যায়, অনেক সময় দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো গাভী প্রেগনেন্ট হয়ে গেছে, তখন আপনার পর্যাপ্ত আপনি মিল প্রডিউস করতে পারতেছেন না, তখন হয়তো আপনাকে খামারটাকে আপনার তখন বুত্তকি দিয়ে চালাতে হয়। ওই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে আমি একটা বাইরে থেকে গাভী নিয়ে আসলাম বা 2টা গাভী নিয়ে আমি ওই টাইমটা জাস্ট ওই সময়টুকু কি করা অ্যাডজাস্ট করা, একটু পার করে আমার লসটা যেন না হয়। আচ্ছা, এই চারিটা দিয়ে কি হয়? এটা ওই যে আমার বাছুরগুলো যখন 1 থেকে 3 মাস হওয়ার পর ওই বাছুরগুলো আমি এখানে ফ্রি অ্যাক্সেসে রাখি, ছেড়ে দিয়ে রাখি। তখন ছেড়ে দিয়ে রাখলে তখন ওই বাছুরগুলোর জন্য এখানে দিই, তখন বাছুরগুলো ভালো থাকে, এক্সারসাইজ হয়, গ্রোথটা তখন ওই 3 মাসের পর থেকে ইয়া পর্যন্ত আপনার 10 মাস বা 11 মাস যখন সে ডাকে আসার টাইম হয়, ওই মুহূর্তটা পর্যন্ত সে এখানে ফ্রিতে থাকে, তখন বাছুরগুলো ভালো থাকে, গ্রোথটা ঠিক মতো হয়। আচ্ছা, এখানে কিছু সারও আছে, এই সারগুলো কি নিজের জন্য নাকি? আলহামদুলিল্লাহ এগুলো আমার খামারের গরু থেকেই বড় হয়েছে। আমি পাশাপাশি দুধের গরুর সাথে শখ করে কয়েকটা ষাঁড় গরু পালে শখ করে বড় করে সেগুলো আমরা কুরবানে বা আমাদের বিভিন্ন অকেশনালে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে চাই, তখন আমরা সেগুলো সেল করি আর কি। মানে আপনার ডেইরি খামারে মেল হচ্ছে ফিমেল হচ্ছে, আপনি যদি দেখেন মেল বাচ্চাটা বড় হয়ে একটা ভালো গঠনের ষাঁড় হবে, আপনি রাখবেন না কেন? আর মশলা দিলে ফ্রিজিয়ানের মাংসটাও ভালো সফট আছে, অনেকের পছন্দের তালিকায়ও আছে, তো আপনি কেন তৈরি করবেন না? একটা বছর লালন পালন করলে বা একটু সময় নিয়েও যদি লালন পালন করেন, বছর শেষে তো একটা ভালো মূল্যেও বিক্রি হয়। সেটাই আপনি যেটা বললেন এটাতে আমি এগ্রি। আমরা সারা বছর দুধের মিল্কিং করি, দেখা যাচ্ছে আমার বছর শেষে ওই যেটা বলেন হয়তো বাছুর বিক্রি করে, কিন্তু আমি যদি সাথে যদি 2-3টা ষাঁড় বাছুর পেলে বছরে আমার একটু 2-10 লাখ টাকা আমার একটা মূলধন ক্যাপিটাল একসাথে আসে, তখন আমি হয়তো খামারটাকে আরেকটু এক্সপানশন করতে পারি, আর একটু আমার নিজের বিভিন্ন অকেশনগুলোতে ভালো করে কাজে লাগাতে পারি। এইভাবে এই কারণে আমি এখন খামার থেকে আমি কয়েকটা ষাঁড়, যেমন কি আমার এখন 4টা বড় বড় ষাঁড় হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো হয়তো আমি নেক্সট কোরবান পর্যন্ত থাকবে, এগুলো সেল করে হয়তো আমার একটা ভালো ক্যাপিটাল খামার থেকে আসবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, ভেতরে শেডের ভেতরে গাভীগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি ভেতরে যাচ্ছি না কারণ ভেতরে একটু জায়গা কম। এটা হচ্ছে মামুন ভাইয়ের প্রয়োজন মনে করে সে যেভাবে লালন পালন করার তিনি সেভাবেই করছেন। আমরা বাহির থেকেই কথা বলি। মামুন ভাই, আপনার এখানে সর্বোচ্চ তাহলে কত লিটার দুধ পাচ্ছেন? আমার এখানে 3টার মতো গাভী আছে যেগুলো 30+, আর মেজরিটি পার্সেন্ট গরু আমার এখানে 20 লিটার নিচে কোনো গাভী নেই। যে আমি বলছি যেগুলো কম দুধের গরুগুলো যখন মা হওয়ার পর দেখি যে এগুলো ভালো না, প্রোডাকশন খারাপ, তখন এগুলো আমরা কি করি সেল করে দিই। যেগুলো ভালো দুধের গরু সেগুলো রাখি, সেই বেসিসে আমি বেছে আমার খামারে 20-22টা গাভী রাখছি। এখন সবগুলো আলহামদুলিল্লাহ 20 থেকে আমার 30, 35, 36 লিটার পর্যন্ত দুধের গরু আছে এখন। আচ্ছা, কেউ যদি শুরু করতে চায় মামুন ভাই, আপনি কি বলবেন, কিভাবে তাদের শুরু করা উচিত? খামার এটা আসলে একটা ধৈর্যের ব্যাপার, সাধনার ব্যাপার। এখানে আসলে যে আমি অনেকে তো বলে যে আপনি ভাই চাকরি করে আপনি কেমনে চালান, আমি তো অনেক বছর চালাই ফেলছি এবং এটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে। এটা দিয়ে আমিও নিজেও অনেকবার চিন্তা করছি ব্যাগে চলে আসবো, কিন্তু আল্লাহ তাআলার রহমত আছে, হয়তো আমি সেটা কাভার করে উঠছি, আমি এখন ভালো আছি। সবার উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, আপনারা খামার করার আগে আপনারা ভেবে চিন্তে করবেন এবং করলে সেটা ধৈর্য নিয়ে খামারে পরে থাকতে হবে। আপনি যদি মনে করেন আমি খামার থেকে 2 বছরে প্রফিট নিয়ে বের হব, আপনি কখনো সম্ভব না। এটা আপনাকে করতে হলে মিনিমাম আপনাকে 5-6 বছর খামারের পিছনে লেগে থাকতে হবে। আপনার রোগ সম্পর্কে জানতে হবে, আপনার খামারের জেনেটিক সম্পর্কে জানতে হবে, আপনার ফুড ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। আপনি যদি এগুলো সমন্বয় করতে পারেন, দেন আপনি একটা উদ্যোক্তা, আপনি একটা সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হবেন। না হলে এই সেক্টর খুবই রিস্কি সেক্টর, এখানে আপনি একটা
দামি 3 লক্ষ টাকা একটা গরু, কিন্তু আপনি প্রপার ম্যানেজমেন্ট দিতে পারেন নাই, দেখা যাচ্ছে সেটা আপনাকে কষাইকে 1 লাখ টাকা দিয়ে দিতে হবে। হয়তো আপনি প্রপার ট্রিটমেন্ট করতে পারেন নাই, সেটা আপনার গরুটা হয়তো মারা গেছে, বা না হলে কষাইকে দিতে হচ্ছে। এই যে জিনিসগুলো, এটা একটা রিস্কি সেক্টর। এখানে আসার আগে সব কিছু চিন্তা ভাবনা করে প্রপার বুঝে শুনে আপনাকে খামার লাইনে আসতে হবে এবং ধৈর্য নিয়ে থাকতে হবে। এখন আপনাকে বুঝে শুনে আস্তে 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 এগোতে হবে। দানাদার খাবার তো দিচ্ছেন, আমি দেখলাম একেবারে শুরুতেই খাবার রাখা আছে সুন্দরভাবে মিশিয়ে, বিভিন্ন উপকরণ দিয়ে মিশিয়ে আপনি সুন্দর করে রেখে দিয়েছেন। ঘাস কি আছে? হ্যাঁ, আমার এখানে প্রায় আমার 15 খানির মতন আমার ঘাসের জমি আছে, জার্মান নেপিয়ার ঘাসের চাষ করে। ভাইয়া, ঘাসের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি, এখন আপনি একজন খামারি হিসেবে আমাকে একটু বলবেন, এই যে ঘাস খাওয়াচ্ছেন গাভীকে, গরুকে খাওয়াচ্ছেন, এর উপকারিতাগুলো আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্র্যাকটিক্যালি, এটা একটু আমাকে বলেন। হ্যাঁ, একটা গরুকে যদি আপনি কাঁচা ঘাস দিতে পারেন, কাঁচা ঘাসও দরকার আছে, আপনার শুকনো ঘাসও দরকার আছে। এখন গরুগুলোকে যদি আপনি পর্যাপ্ত ঘাস যদি সাপ্লাই না দেন, তাহলে গরুগুলো দেখা যাচ্ছে রোমেনে হয়তো একটু সমস্যা হতে পারে, তারপর দুধের প্রোডাকশন একটু, তারপরে গরুর যে হিট ডিডাকশনগুলো, কাঁচা ঘাসে অনেকগুলো আসলে এটা হচ্ছে ন্যাচারাল জিনিস, যেটা থেকে আমার অনেক কিছু গরুর উপকারী জিনিস, আপনি ভিটামিন, মিনারেল, প্রোটিন অনেক কিছু পাওয়া যায়। হয়তো আমাদের দেশে যে ঘাসগুলো হয় সেটাতে হয়তো ওই পরিমাণ প্রোটিন নাই, তারপরেও এটা গরুর জন্য অনেক উপকারী। যেটা ঘাস ছাড়া আসলে যেটা বলে ঘাস ছাড়া যে গরু পালা যাবে বা যাবে না, এটা তো আমি বলতেছি না, কিন্তু ঘাসটা গরুর জন্য এসেনশিয়াল উপাদান। মামুন ভাই, হয়তো ওই প্রোটিন, ওই ভিটামিন, ওটা আপনি অন্য কিছু দিয়েও পূরণ করতে পারবেন, কিন্তু ঘাসের যে উপকারিতা, অ্যাকচুয়াল যে উপকারিতা, আমরা তো সবাই জানি যে ঘাস তো আসলে গরুর জন্যই না, সেই যুগ যুগ ধরে ঘাস খেয়েই তো আমরা দেখেছি লালন পালন করতে বিশেষ করে। এখন হ্যাঁ ঠিক আছে, অনেকে দানাদার নির্ভর হয়ে উঠছে, কিন্তু যদি আমরা খরচটাকেও কমিয়ে নিয়ে আসতে চাই, স্বাস্থ্যের পাশাপাশি যদি খরচটাকেও কমিয়ে নিয়ে আসতে চাই, সেই জায়গায়ও তো প্রভাব ফেলে ঘাস। জি জি জি, ঘাস আসলে সেটা আপনি ভালো বলছেন। আমরা তো ছোটকাল থেকে পড়ালেখা করছি গরু লতাপাতা ঘাস খেয়ে জন্ম ধারণ করে, তো সেই বেসিসে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারেন, তাহলে আপনি কনসেন্ট্রেটটা একটু কমাই দিতে পারবেন। ওই যে আপনাকে ব্যালেন্স রেশনটা কত, আপনি কি পরিমাণ কাঁচা ঘাস দিচ্ছেন সেই বেসিসে আপনি কনসেন্ট্রেশনটা, আপনি কাঁচা ঘাস একটু বেশি দিবেন, আপনি কনসেন্ট্রেশন একটু কমাতে পারবেন। আপনি পর্যাপ্ত পরিমাণে রাপেসটা যদি ওই যে কাঁচা ঘাস থেকে যদি পায়, তাহলে আপনি ওই যে দানাদারটা একটু কম দিলেও চলে। আর যদি আপনি রাপেস যদি ঠিকমতো কাঁচা ঘাসটা যদি ভালো দিতে না পারেন, তাহলে আপনাকে কনসেন্ট্রেশনটা একটু বাড়া দিতে হয়। তো আমি 1 কেজি ঘাস আমি হয়তো 1 টাকা 2 টাকা দিয়ে পাচ্ছি, কিন্তু আপনি 1 কেজি দানাদার আপনাকে 40 টাকা 45 টাকা দিয়ে খাওয়াতে হচ্ছে। তো সে বেসিসে আমার যদি অ্যাভেলেবেল ঘাস থাকে, তাহলে আমি গরুকে ঘাস দিব না কেন? এবং ঘাস দিলে তো আমার গরুর প্রোডাক্টিভিটি ভালো থাকে, গরুর রোমেন ভালো থাকে, গরুর হিট ডিডাকশন ভালো হয়, সবকিছু ভালো হয়। একদম একদম, মানে গাভীর যা খাবার আপনাদের সেটাই দিতে হবে, ব্রয়লার ফিড দিলে হবে না। হ্যাঁ, যদি আপনি ফিডও খাওয়াতে চান, বাজারে বিভিন্ন কোম্পানির ফিড আছে, হ্যাঁ, ডেইরির জন্য আলাদা, সারের জন্য আলাদা, তাই না? এই ফিডগুলো খাওয়াতে পারেন, কিন্তু ব্রয়লারের ফিড খাওয়ানো যাবে না, মুরগির খাবার গাভীকে খাওয়ানো যাবে না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে যে সারগুলো আছে এগুলো আরো ইনশাল্লাহ অনেক বড় হবে। আপনার কি ধারণা মামুন ভাই, এটা নিয়ে যদি আমরা শুনতে চাই, ও কত ওজন ধরতে পারে? 5.5 মণ 5 মণের মতন এখন ওজন হবে এটার, হবে জি। এটা ভবিষ্যতে যদি এটা রাখে, এটার বেশি বয়স হয় নাই, এটার বয়স হয়েছে মাত্র এখন মনে হয় 20 মাসের মতন হচ্ছে। আচ্ছা, 20 মাসে আলহামদুলিল্লাহ এই গ্রোথ আসছে। এটাকে যদি হয়তো আমি আরো কুরবান পর্যন্ত রাখি বা একটু বেশি রাখি, এটা মিনিমাম 700-800 কেজি তো হবে। আচ্ছা, এইগুলা সারের পিছনে আপনার কেমন খরচ পড়ে? সার গরুর জন্য যেমন কি আমার আলাদা ম্যানেজমেন্ট দরকার নাই কেন, আমার অনেকগুলো গাভীর মধ্যে আমার 2-4-5টা ওই গাভীর সাথে এগুলো অটোমেটিক সেম ম্যানেজমেন্ট দিয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে বছর শেষে আমি একটা 2-10 লাখ টাকা 15 লাখ টাকা আমার একটা গেইন হচ্ছে, লাভ থাকতেছে। এটার জন্য বেসিক্যালি আমার এই কয়েকটা সার। তবে আমি সবগুলো সার আমার বছরে হয়তো আমার 10টা সার দিছে, ওখান থেকে আমি ভালো জেনেটিক্সের ভালো গ্রোথের আমি 5টা বাছুর আমি কি করি সার গরুর জন্য পালি, বাকিগুলো হয়তো আমি সেল করে দিই। এভাবে আমি খামারটাকে পরিচালনা করি আর কি, আলহামদুলিল্লাহ। অনেক শুভকামনা মামুন ভাই। আপনি যেমনটা বলছিলেন অফ স্ক্রিনে, সেরকমটাই আমি বলতে চাই যে আপনার অবসর সময়ে চাকরি জীবন পার করে আপনি এর সাথেই থাকতে চান, আপনার সেই ইচ্ছেটা পূরণ হোক। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, কারণ আমারও থাকার ইচ্ছে আছে, দেখা হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ আপু, আপনাকে এই মূল্যবান সময় আমার মতন ছোট্ট ক্ষুদ্র খামারি এসে যে আপনি সময় দিলেন,
এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসবেন ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমার যে স্বপ্ন, আমার যে উদ্দেশ্য, সেটা যদি আল্লাহ আপনাকে দেখায়, হয়তো কোনো একদিন এসে আবার দেখে যাবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আর বড় আর ক্ষুদ্রতে আমি বিশ্বাসী না, আমি কোয়ালিটিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।